বিপিএল এর ৩টি পর্ব শেষ হয়ে গেছে। এখন বিপিএল এর চতুর্থ পর্ব এবং শেষ পর্বে প্রথম রাউন্ডে ঢাকা পর্ব শুরু হচ্ছে আগামীকাল ২৬ জানুয়ারি থেকে। আগামীকাল ২৬শে জানুয়ারি দুপুর ১:৩০ মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। এর মধ্যে ফরচুন বরিশাল কিন্তু তারা ৮ ম্যাচে ৬ জয় এবং ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বর পজিশনে আছে। তারা আনঅফিসিয়ালি তারা প্লে অফের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। এখন অফিসিয়ালি কোয়ালিফাই করতে হলে তাদের হাতে থাকা যে ৪টি ম্যাচ আছে ৪ ম্যাচের মধ্যে একটি ম্যাচে জয়লাভ করতে হবে। একটি ম্যাচে জয়লাভ করলে তারা অফিসিয়ালি কোয়ালিফাই করে ফেলবে এবং তাদের আর কোনো প্লে অফে খেলতে কোনো বাধা থাকবে না। এখন যার কারণে কিন্তু ফরচুন বরিশাল দল চাইবে যত দ্রুত তারা ওই একটি ম্যাচ জিতে প্লে অফের রেসে থেকে প্লে অফে জাম্প করতে পারে। পাশাপাশি যত বেশি ম্যাচ জিততে পারবে তারা কিন্তু টপ 2-তে থাকতে পারবে পয়েন্ট টেবিলের। এখন যার কারণে এই দুর্বল প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স তাদের জন্য একটা আইডিয়াল চয়েস, কারণ সিলেট স্ট্রাইকার্স কিন্তু ৯ ম্যাচে 2 জয় এবং 7 পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে। তাই অবশ্যই ফরচুন বরিশাল দল চাইবে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে তারা 7 জয় এবং 14 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করতে। এখন এই প্লে অফ নিশ্চিত করার লক্ষ্যে ফরচুন বরিশালের আগামীকালকে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে তাদের একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। ফরচুন বরিশাল দল লাস্ট 3টি ম্যাচে তারা জয়লাভ করেছে। গত 16 জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 8 উইকেটে, গত 19 জানুয়ারি চিরং কিংসের বিপক্ষে 6 উইকেটে এবং গত 22 জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে 7 রানে তারা জয়লাভ করেছে, যার কারণে কিন্তু তারা ভালো একটা অবস্থানে রয়েছে। এখন এই ফরচুন বরিশাল দল তাদের এই আগামীকালকের ম্যাচকে ঘিরে সর্বোচ্চ 1 থেকে 2টি পরিবর্তন আনতে পারে। আর যতটুকু এই স্কোয়াড এবং তাদের পারফরমেন্স বিশ্লেষণ করলাম এতে মনে হচ্ছে সর্বোচ্চ একটি পরিবর্তন হতে পারে এবং সেই একটি পরিবর্তন সেটি অবধারিত। এখন সর্বশেষ ম্যাচে তাদের একাদশটা যদি আমরা একটু দেখি, সর্বশেষ ম্যাচে তাদের দলে ওপেন করেছিল তামিম এবং হৃদয়, 3-এ নেমেছিল দাউদ মালান, 4-5-এ নেমেছিল মুশফিক এবং মাহমুদুল্লাহ, 6-7-8 নম্বর পজিশনে নেমেছিল মোহাম্মদ নাবি, ফাহিম আশরাফ এবং জান্দাত খান, 9 নম্বরে নেমেছিল রিশাদ হোসেন এবং 10 এবং 11 নম্বরে ছিল রিপন মণ্ডল এবং তানভীর ইসলাম। এই একাদশ থেকে আমি দেখতে পাচ্ছি যে মাত্র একটি পরিবর্তন হতে পারে, তাও সেটি বিদেশি কোটা। এখন সেটি আস্তে আস্তে আপনাদেরকে বলছি। এর মধ্যে যদি আমরা টপ অর্ডার থেকে শুরু করি, মানে ওপেনিং থেকে ওপেন করেছে গত ম্যাচে তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয়, এই দুজনই আগামীকালকার একাদশে থাকবে। তবে তামিম ইকবাল তো ওপেনিং করবে শিওর। এখন তাওহিদ হৃদয় 2 নম্বরে থাকা তাওহিদ হৃদয়, মানে ওপেনিং করা তাওহিদ হৃদয় কি ওপেন করবে নাকি 3 নম্বর পজিশনে চলে যাবে দাউদ মিলানের জায়গায় এবং দাউদ মিলান 2-এ চলে আসবে, সেটা কালকে একাদশে টস হওয়ার পরেই বোঝা যাবে। তবে তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয় দুজনই একাদশে থাকবে। এর মধ্যে তামিম ইকবাল কিন্তু যদিও অধিনায়ক সেই কারণে সে একাদশে থাকবে এবং পাশাপাশি এই দলের অন্যতম একজন পারফর্মার, যদিও লাস্ট 2 ম্যাচে কিন্তু পারফর্ম করতে পারেনি, 2 ম্যাচ মিলিয়ে মাত্র 8 রান করেছে, তাও তামিম ইকবাল থাকবে। তার ওপেনিং পার্টনার হিসেবে হয় দাউদ মালান অথবা তাওহিদ হৃদয় নামবে। তবে তাওহিদ হৃদয় একাদশে থাকবে এটা নিশ্চিত, কারণ সর্বশেষ ম্যাচে স্টার্ট পেয়েছিল, যদিও 30 বলে 36 রান করে আউট হয়ে গেছে। 3 নম্বর পজিশনের নামা দাউদ মালান, সে গত ম্যাচে ভালো করতে পারেনি, প্রথম বলে আউট হয়ে গেছে, যদিও এর আগের 2 ম্যাচে ভালো ব্যাটিং করেছে। এর আগের ম্যাচে 41 বলে 56 করে অপরাজিত ছিল। এর আগের ম্যাচে প্রথম ম্যাচটি যেটি খেলেছে সে 41 বলে 49 রান করে অপরাজিত ছিল। দাউদ মালান তো কনফার্ম থাকছে। তবে এখন তামিম ইকবালের সাথে কি হৃদয় ওপেন করবে না মালান ওপেন করবে সেটি এখন দেখা যাবে। মানে এই দুজনের মধ্যে একজন ওপেন করবে, একজন 3 নম্বর পজিশনে চলে যাবে। 4 নম্বর পজিশন এবং 5 নম্বর পজিশনে যথাক্রমে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুজনই থাকবে, 2 সিনিয়র ক্যাম্পেনার থাকবে। যদি মুশফিকুর রহিম কিন্তু লাস্ট 2 ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি, 2 ম্যাচ খেলে 16 রান করে আউট হয়ে গেছে। এর আগের 3 ম্যাচে সে ব্যাট করার সুযোগ পায়নি, মুশফিক থাকবে। 5 নম্বরে নামা মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু গত ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছে, 45 বলে 50 রানের একটি গুরুত্বপূর্ণ 50 ইনিংস খেলার কারণে কিন্তু রিশাদ হোসেন শেষ দিকে কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছিল, 19 বলে 39 রানে রিয়াদ টিকে যাচ্ছে একাদশে। 6 নম্বর পজিশনে নামা মোহাম্মদ নাবিও একাদশে টিকে যাবে। সর্বশেষ ম্যাচে যদিও সে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেনি, 2 বলে 1 রান করে আউট হয়ে গেছে, তবে বল হাতে দুর্দান্ত বোলিং করেছে, 4 ওভারে মাত্র 19 রান দিয়ে একটি উইকেট শিকার করেছে। মোহাম্মদ নাবি একাদশে টিকে যাচ্ছে। 7 নম্বর পজিশনে নামা পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ গত ম্যাচে ভালো ব্যাট করতে পারেনি, 8 বলে 9 রান করে আউট হয়ে গেছে, আর বল হাতে 4 ওভারে 36 রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেনি। তবে ফাহিম আশরাফ একাদশে থাকবে, কারণ এর আগের যেই 2টি ম্যাচ খেলেছে সে আগের 2 ম্যাচে কিন্তু সে দুর্দান্ত বোলিং করেছে, 8 ওভারে 35 রান দিয়ে 2 ম্যাচে 5টি উইকেট শিকার করেছে। ফাহিম আশরাফ একাদশে থাকবে। তার চেয়ে বড় একটি কারণ হচ্ছে 8 নম্বর পজিশনে নামা পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার জাহানদাদ খানকে আমরা আগামী একাদশে দেখতে পাবো না, যার কারণে ফাহিম আশরাফ টিকে যাবে। জাহানদাদ খান এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 8টি উইকেট শিকার করেছে বরিশালের হয়ে। তবে সর্বশেষ যেই আপডেটটা ছিল টুর্নামেন্ট শুরুর আগে, তখন পর্যন্ত জানা গিয়েছিল যে এই পাকিস্তানি বাহাতি পেস বোলিং অলরাউন্ডার জাহানদাদ খান মূলত 25 জানুয়ারি পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বিপিএল খেলার এনওসি পেয়েছে। যদি তার আর এনওসি এক্সটেন্ড না হয়ে থাকে সেক্ষেত্রে আগামীকালকের ম্যাচে আমরা জাহানদাদ খানকে দেখবো না, তার জায়গাতে আমরা ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার জেমস ফুলারকে একাদশে দেখতে পারি, যে গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে 3 ম্যাচ খেলে 6টি উইকেট শিকার করেছিল। যদি জাহানদাদ খান যদি দেশে ফিরে গিয়ে থাকে তাহলে তার জায়গাতে অটোমেটিকলি জেমস ফুলার একাদশে চলে আসবে। এই একটি পরিবর্তনের কথাই আমি বলছিলাম। আর বাকি যেই
9, 10, 11 নম্বরে নামা রিশাদ হোসেন, রিপন মন্ডল এবং তানভীর ইসলাম তিনজনই একাদশে থাকবে। সেটার কারণ হচ্ছে রিশাদ হোসেন কিন্তু গত ম্যাচে ব্যাট হাতে ভালো পারফর্ম করেছে, 19 বলে 39, বল হাতেও 2 ওভার 17 রান একটু শিকার করেছে, রিশাদ থাকবে। পেস বোলার রিপন মন্ডল যদিও গত ম্যাচে ভালো বল করতে পারেনি, 4 ওভারে 43 রান খরচ করে মাত্র একটি উইকেট শিকার করেছে, তারপরও তার একাদশে থাকার সম্ভাবনা বেশি, কারণ এর আগের 2 ম্যাচে সে ভালো বোলিং করেছে, 8 ওভারে 50 রান দিয়ে 4টি উইকেট শিকার করেছে, তাকে একাদশে দেখা যাবেই। বাহাতি স্পিনার তানভীর ইসলামও গত ম্যাচে ভালো বল করতে পারেনি, 2 ওভারে 20 রান খরচ করে কোনো উইকেট শিকার করতে পারেনি, তবে তার আগের 2 ম্যাচে সে 7 ওভারে 53 রান খরচ করে 5টি উইকেট শিকার করেছে, তাই তানভীর ইসলামও একাদশে থাকবে। তবে যদি এমনটা মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করে তারা তো প্রায় প্লে অফ কোয়ালিফাই করে ফেলেছে, সেক্ষেত্রে তারা তানভীর ইসলামকে ড্রপ করে বাহাতি স্পিনার তাইজুল ইসলামকে সুযোগ দিতে চায়, সেটাও হতে পারে। তবে আমার কাছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তারা আগামীকালকের ম্যাচে জয় সুনিশ্চিত করবে আগে, প্লে অফ নিশ্চিত করার পর তারপর নেক্সট ম্যাচগুলোতে হয়তোবা তারা তানভীর ইসলামকে ড্রপ করে তাইজুল ইসলামকে সুযোগ দিবে, কারণ তাইজুল ইসলাম এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। তবে আগামীকালকের ম্যাচে তানভীর ইসলাম একাদশে থাকবে এবং রিপন মন্ডলও থাকবে, রিশাদ হোসেনও থাকবে, আর লোকাল সব ক্রিকেটারই থাকবে। বিদেশিদের মধ্যে একটা পরিবর্তন হতে পারে, জান্দাত খানের এনওসির কারণে, এনওসি শেষ হয়ে যাওয়াতে যদি সে দেশে ফিরে গিয়ে থাকে, সেক্ষেত্রে তার জায়গাতে আমরা ডানাতি পেস বোলিং অলরাউন্ডার, ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার জেমস ফুলারকে একাদশে দেখতে পারি। এই একটি পরিবর্তনই আমার কাছে মনে হচ্ছে ফরচুন বরিশালের হবে, এবং ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স মধ্যকার এই ম্যাচে যে কোনো দিক দিয়ে ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্স থেকে এগিয়ে, জয়ের দিক দিয়ে, বড় দলের দিক দিয়ে, টিম কম্বিনেশন দিক দিয়ে, সব দিক থেকে কিন্তু সিলেট স্ট্রাইকার থেকে তারা এগিয়ে, এবং তারা হয়তো বা আশা করা যাচ্ছে তারা আগামীকালকের ম্যাচটিতে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে তারা তাদের প্লে অফ নিশ্চিত করতে পারবে। আপনাদের কাছে কি মনে হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সিলেট স্ট্রাইকার্সের আগামীকালকের ম্যাচের একাদশ কীরকম হতে পারে সেটি নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।